স্প্রিংয়ের বল ধ্রুবক ইলাস্টিসিটি, যদিও এটা টপিকটা পড়ানো হয়েছে শেষের দিকে, তবু আবার এখান থেকে স্টার্ট করছি, কারণ চ্যাপ্টারটা তার কিছু নেই। 3-4 প্রশ্ন রয়েছে ইম্পর্টেন্ট, যেগুলো ফোকাস করা দরকার অল ওভার ইন্ডিয়ার কম্পিটিশনের জন্য, আবার আমাদের বোর্ডের ইসের জন্য। স্প্রিংয়ের বল ধ্রুবক, একটি স্প্রিংকে একটি দৃঢ় অবলম্বনের সঙ্গে যুক্ত করে যদি এফ বল প্রয়োগ করা হয়, এটা ছিল ইনিশিয়াল কন্ডিশনে, এই কন্ডিশনটা এইখানে বল প্রয়োগ করা হয়নি, বাট এখানে বল প্রয়োগ করা হয়েছে। স্প্রিংটার দৈর্ঘ্য কত ছিল? স্প্রিংটার দৈর্ঘ্য ছিল প্রথমে এই দৈর্ঘ্যটা, অর্থাৎ এই দৈর্ঘ্যটা। স্প্রিংয়ের দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু হয়েছে? এইটুকু। বল প্রয়োগের ফলে স্প্রিংয়ের দৈর্ঘ্য বৃদ্ধি এক্স। রবার্ট হুকের মতে এফ প্রপোর্শনাল টু এক্স, তাই না? রবার্ট হুক বলছে প্রযুক্ত বল দৈর্ঘ্য, স্প্রিংয়ের দৈর্ঘ্য বৃদ্ধি প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ এফ সমান কে এক্স, যেখানে কে কি, যেখানে কে হচ্ছে একটি কনস্ট্যান্ট, যেখানে কে একটি কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটিকে আমরা কি বলবো? স্প্রিংয়ের বল ধ্রুবক। এর একক কি হবে? কে সমান লিখতে পারি বলো, এফ বাই এক্স। তাহলে কে এর একক অর্থাৎ এফ এর একক বা এক্স এর একক, তো এফ এর একক কি হয়? নিউটন। আর প্রসারণের একক মিটার, তো নিউটন পার মিটার হচ্ছে বল ধ্রুবকের একক এসআই পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? এসআই। তো সিজিএসে কি হবে? ডাইং পার সেন্টিমিটার। ঠিক আছে, এটা কোন পদ্ধতিতে? এটা সিজিএস। ঠিক আছে, তো যখন আমি স্প্রিংয়ের উপর বল প্রযুক্ত করছি, বাহ্যিক বল এফ প্রযুক্ত করছি, তখন এটা হচ্ছে, তো তোমাদেরকে পড়াচ্ছিলাম স্থিতিস্থাপকতা চ্যাপ্টারে, যখন এই বাহ্যিক বল প্রযুক্ত করা হয় ইনস্ট্যান্ট সেই মুহূর্তে প্রযুক্ত বলের সমান ও বিপরীতমুখী বল, যেটাকে আমরা প্রত্যানায়ক বল বলি, ঠিক আছে, ওই প্রত্যানায়ক বলের উদ্ভব হয়। এই প্রত্যানায়ক বলের প্রভাবে বস্তুটি তার পূর্বের অবস্থানে ফিরে আসে। তো প্রত্যানায়ক বলকে রিস্টোরিং ফোর্স বা ইলাস্টিক ফোর্স বলা হয়। তো যখন প্রযুক্ত বলের অভিমুখ এই দিকে, ঠিক সেই মুহূর্তে স্প্রিংয়ের মধ্যে প্রত্যানায়ক বল সৃষ্টি হয়েছে, এবং প্রত্যানায়ক বলের অভিমুখ কোন দিকে? এফ ই দ্বারা লিখছি, বা এফ আর দ্বারা লেখা হয় রিস্টোরিং ফোর্স বা ইলাস্টিক ফোর্স। তো যদি রবার্ট হুকের মধ্যে প্রযুক্ত বল, যেটা বাহ্যিক বল, আর প্রসারণ পরস্পর সমানুপাতিক হয়, তাহলে আমি এটাও বলতে পারি স্থিতিস্থাপক বল, যেটা বস্তুর স্প্রিংয়ের মধ্যে সৃষ্টি হয়েছে, বা প্রত্যানায়ক বল যেটা স্প্রিংয়ের মধ্যে সৃষ্টি হয়েছে, সেটাও দৈর্ঘ্য প্রসারণের সমানুপাতিক, কিন্তু বিপরীতমুখী, বিকজ দৈর্ঘ্য প্রসারণটা এই সাইডে হচ্ছে, আর স্থিতিস্থাপক বলটা এই দিকে কাজ করছে, বা প্রত্যানায়ক বলটা এই দিকে কাজ করছে। তাহলে এই ফরম্যাটটা আমি এক্সটার্নাল ফোর্সের দিকে জন্য লিখেছি। সিমিলার জিনিস যদি আমি ইলাস্টিক ফোর্সের জন্য লিখি, তাহলে এফ ই প্রপোর্শনাল টু মাইনাস এক্স, তাই না? এফ ই সমান মাইনাস কে এক্স। এখানে নেগেটিভ সাইনটা ইন্ডিকেট কী করছে? নেগেটিভ সাইন ইন্ডিকেট করছে, নেগেটিভ চিহ্নের অর্থ হলো প্রত্যানায়ক বল বা স্থিতিস্থাপক বল প্রত্যানায়ক বল বা স্থিতিস্থাপক বল দৈর্ঘ্য প্রসারণে বিপরীতমুখী। ঠিক আছে, দৈর্ঘ্য প্রসারণের বিপরীতমুখী।
ঠিক আছে, এতে কোনো অসুবিধা নেই। নেক্সট, স্প্রিংটি এই যে কে তাৎপর্য কি, এটা মাথায় রাখবে। স্প্রিংয়ের বল ধ্রুবক অর্থাৎ কে স্প্রিংটির অনমনীয়তাকে প্রকাশ করে। কাকে প্রকাশ করে? অনমনীয়তাকে। এই যে এর কে তাৎপর্য কি, কে কি বোঝাতে চেয়েছে? অ্যাকচুয়ালি কে এটার সিগনিফিকেন্স কি, গুরুত্ব কি? না, কে হচ্ছে স্প্রিংটির অনমনীয়তা। নেক্সট, স্প্রিংয়ের সমবায়। স্প্রিংয়ের সমবায় শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়। ঠিক আছে, এরপর আমরা প্রথমে পড়ব স্প্রিংয়ের সমবায়, শ্রেণী সমবায় সম্পর্কে। তো শ্রেণী সমবায় হবে কি, প্রথমে আমরা শ্রেণী নিয়ে আলোচনা করছি। এই যে শ্রেণী সমবায়, তো শ্রেণী সমবায়ে স্প্রিংগুলো, শ্রেণী সমবায় বোঝো কোনটা? আগের দিন বুঝিয়েছি। যদি ওরা একই পথে থাকে, তো মনে করা যাক একটা স্প্রিং রয়েছে, এর সঙ্গে অন্য একটা স্প্রিং রয়েছে। ঠিক আছে, এই স্প্রিংটা কিছু অন্য ম্যাটেরিয়াল, এই স্প্রিংটা কোনো অন্য ম্যাটেরিয়াল। ধরে নিচ্ছি স্প্রিংটা এ আর স্প্রিংটা বি ম্যাটেরিয়ালের তৈরি, আলাদা আলাদা উপাদানের। ঠিক আছে, অসুবিধা নেই। যখন বল প্রয়োগ করা হয়েছিল না, বল 0 ছিল, বাট যখন এই স্প্রিংয়ের উপর বল প্রয়োগ করা হবে, তো স্প্রিংটা এরকম কিছু দেখা হবে। অর্থাৎ স্প্রিংটা জয়েন্ট পয়েন্ট এটা ছিল এ আর বি এর, এখন জয়েন্ট পয়েন্টটা কোথায়? এইখানে। তার আমি বলতে পারি এই ঘটনায় এইটুকু যে দৈর্ঘ্যটা, কত? x1। তার মানে এ স্প্রিংটা কত প্রসারিত হয়েছে? এ স্প্রিংটার প্রসারণ x1। ঠিক তেমনি এইখান থেকে এই পয়েন্টটা ছিল, এটা জয়েন্ট পয়েন্টটা থেকে এটা ছিল কত? স্প্রিংয়ের নিজের দৈর্ঘ্য বি স্প্রিংয়ের, বাট জয়েন্ট থেকে এখন স্প্রিংয়ের এই দৈর্ঘ্যটা নিজের দৈর্ঘ্য, কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গাটা হওয়ার কথা। তাহলে এইটুকুটা সরেছে, তাই না? তো যদি এইটুকুটা সরেছে, তো সেটা কি ইন্ডিকেট করে বলো? এইটুকু পয়েন্ট। এটা কি ইন্ডিকেট করে বলো? স্প্রিংয়ের দৈর্ঘ্য x2, বি স্প্রিংয়ের যখন এক বল প্রয়োগ করা হয়েছে, এই স্প্রিংটার ফোর্স কনস্ট্যান্ট যদি k1 হয়, এই স্প্রিংটার ফোর্স কনস্ট্যান্ট যদি k2 হয়, বল ধ্রুবক, তাহলে এখন মোট কত দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে? x1 প্লাস x2। আমি কত বল প্রয়োগ করেছি? আমি F বল প্রয়োগ করেছি। কার উপর প্রয়োগ করেছি? এই নিচের স্প্রিংটার উপর। কিন্তু এই F বলটাই সোজা চলে গেছে, তাহলে এ স্প্রিংয়ের উপর প্রযুক্ত বলের মান কত? F। যদি স্প্রিংয়ের শ্রেণী সমবায় থাকে আর একটা স্প্রিংয়ের উপর আমি বল প্রয়োগ করছি, তো এই বলটাই যতগুলি স্প্রিং রয়েছে সবার উপর কাজ করবে। তো স্প্রিংয়ের শ্রেণী সমবায় রয়েছে, আমি F বল প্রয়োগ করেছি, অর্থাৎ এই F বল বি এর উপরও কাজ করবে আর এই F বল এর উপরও কাজ করবে, কারণ তারা শ্রেণী সমবায় আছে। ঠিক আছে, বলের তো ভাগ হওয়ার আর পয়েন্ট নেই, বলের একটাই রাস্তা আছে, পুরো বলটাই লাইন দিয়ে কাজ করছে, বলের ক্রিয়া রেখাটা। তাই আমরা বলবো বি এর উপরও বল কাজ করছে, আবার এর উপরও বল কাজ করছে। তাহলে এখন মোট প্রসারণ কত হয়েছে? x1 প্লাস x2।
আমি যদি বলি এ স্প্রিংয়ের ক্ষেত্রে বল কতটা প্রয়োগ করেছি, এফ সমান K1x1। বি স্প্রিংয়ের ক্ষেত্রে বল কত প্রয়োগ করা হয়েছে, এফ সমান K2x2। দুটোই তো সমান না, দুটোই সমান, চলো কোনো অসুবিধা নেই। যদি এর পরিবর্তে আমি একটা অন্য স্প্রিং নিয়ে নিই, এই দুটো স্প্রিংয়ের পরিবর্তে মোট প্রসারণ কত হয়েছে, এটা x1 আর এটা x2, মোট প্রসারণ কত হয়েছে, মোট প্রসারণ x1 প্লাস x2। যদি এমন একটা স্প্রিং নেওয়া হয়, দুটো স্প্রিংয়ের পরিবর্তে যদি এমন একটা স্প্রিং নেওয়া হয় যার উপর বল প্রয়োগ করলে সেম প্রসারণ হবে x1 প্লাস x2। এই দুটোর পরিবর্তে এ আর বি নেই, একটা সিঙ্গেল ম্যাটেরিয়ালের সি এর তৈরি, সি দিয়ে তৈরি একটা স্প্রিংয়ের সিঙ্গেল স্প্রিং, কোনো এ আর বি নেই, আর ওরও দৈর্ঘ্য প্রসারণ আমি কত করছি, x1 প্লাস x2 করতেই চাইছি। কত বল দিয়ে, যত বল দিয়ে পূর্বে প্রযুক্ত করেছি, এক বল দিয়েই। তাহলে এই স্প্রিংটার কে কত হওয়া দরকার, এই স্প্রিংটার কে যেটা হবে সেটাই হবে ইকুইভ্যালেন্ট, অর্থাৎ K1 বলধ্রুবক আর K2 বলধ্রুবক সম্পন্ন দুটি স্প্রিংকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে যে তুল্য বলধ্রুবক হবে সেটা এই কে এর সঙ্গে সমান হবে, কে বা কে ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তাহলে কী করে নির্ণয় করবো, এটাই হচ্ছে বিষয়টা। যেমন তোমরা পড়েছো শ্রেণী সমবায় রোধের সমান্তরাল সমবায়, ঠিক সেরকম। তাহলে এ স্প্রিংয়ের ক্ষেত্রে x1 যদি বার করি, x1 সমান কী হবে, F/K1। বি স্প্রিংয়ের ক্ষেত্রে যদি আমি x2 বার করি, প্রসারণটা কত হবে, F/K2। তাহলে x1 প্লাস x2 কত হবে, x1 প্লাস x2, F কমন যাবে, 1/K1 প্লাস 1/K2, তাই না? এই x1 প্লাস x2 তো সি এরও হয়েছে না, তো সি এর ক্ষেত্রে যদি আমি লিখি x1 প্লাস x2, তো কী দাঁড়াবে, F/K, তাই না? অর্থাৎ যদি এই ইকুয়েশনটার তুলনা করা হয় তাহলে পাওয়া যাবে 1/K সমান 1/K1 প্লাস 1/K2। যদি কোনো স্প্রিং শ্রেণী সমবায়ে থাকে, অনেকগুলি স্প্রিং শ্রেণী সমবায়ে থাকে, তাহলে তুল্য যে বলধ্রুবক হবে সেটা হবে 1/K ইকুয়ালস টু 1/K1 প্লাস 1/K2। ঠিক আছে, তো শ্রেণী সমবায়ে কোন রাশিটি দুটি স্প্রিংয়ের বা ততোধিক স্প্রিংয়ের ওপরে সেম থাকবে, মানে বলার বক্তব্য, যদি শ্রেণী সমবায়ে অনেকগুলি স্প্রিং আছে, তুমি বল প্রয়োগ করেছো সার্টেন একটা, তো দুটি অপশান দেওয়া আছে, বল সব স্প্রিংয়ের মধ্যে বল একই পরিমাণ বল প্রযুক্ত হবে, আর দ্বিতীয়ত সব স্প্রিংয়ের দৈর্ঘ্য প্রসারণ একই হবে, কোনটা সত্য হবে? নো ডাউট সব স্প্রিংয়ের উপর প্রযুক্ত বলের পরিমাণ এক হবে। এরপর হচ্ছে সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় কীরকম থাকবে, এটা দৃঢ় অবলম্বন রয়েছে, এই স্প্রিংটাকে একটা দ্বিতীয় স্প্রিংয়ের সঙ্গে যুক্ত করা হয়েছে, এটা এ, এটা বি, যখন কোনো বল প্রয়োগ করা হয়নি, বাট যখন বল প্রয়োগ করা হয়েছে, যখন বল প্রয়োগ করা হয়েছে তো এই স্প্রিংটা আবার এরকম আছে, এই স্প্রিংয়ের সিস্টেমটা এদিকে আছে।
তাহলে বল তো প্রযুক্ত করেছি আমি এফ, তাই না? যদি বল আমি প্রযুক্ত এফ করেছি, তো এই এফ বলটার মধ্যে বল ডাইভারজেন্ট হওয়ার পয়েন্ট পেয়ে গেছে। F1 বল হয় তো এ স্প্রিংয়ের মধ্যে দিয়ে গেছে, আর F2 বল বি স্প্রিংয়ের মধ্যে দিয়ে গেছে। তার মানে দেখো শ্রেণী সমবায়ে কী ছিল, প্রযুক্ত বল প্রতিটি স্প্রিংয়ে ওপর প্রযুক্ত হচ্ছিল। বাট সমান্তরাল সমবায়ে কী হচ্ছে, প্রযুক্ত বলটা বিভক্ত হয়ে যাচ্ছে স্প্রিংয়ের উপর, যতগুলো স্প্রিং থাকবে সেই কম্বিনেশনে। তো এখন স্প্রিংটার দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু হয়েছে, এই যে এইটুকু দৈর্ঘ্যটা, এখন স্প্রিংয়ের দৈর্ঘ্য বৃদ্ধি কতটা হয়েছে, এক্স হয়েছে। এ স্প্রিংয়েরও এক্স বৃদ্ধি হয়েছে, বি স্প্রিংয়েরও এক্স বৃদ্ধি হয়েছে, কিন্তু শ্রেণী সমবায় কী হতেছিল, সবার আলাদা আলাদা হচ্ছিল। সমান্তরাল সমবায় কী হচ্ছে, দৈর্ঘ্য প্রসারণ সবার সেম হচ্ছে। ঠিক আছে? তো এই স্প্রিংটার ফোর্স কনস্ট্যান্ট যদি K1 হয় আর এই স্প্রিংটার ফোর্স কনস্ট্যান্ট যদি K2 হয়, তাহলে মোট যে বলটা এফ, সেটাকে আমি লিখতে পারি F1 প্লাস F2। তাহলে F1 স্প্রিংয়ের জন্য যদি আমি লিখি, তাহলে K1x প্লাস F2 স্প্রিংয়ের জন্য যদি লিখি আমি, তাহলে K2x। তাহলে F সমান কি হয়ে গেল বলো, এক্স কমন নিয়ে K1 প্লাস K2, এই সিস্টেমটা। যদি আমি একটা সিঙ্গেল স্প্রিং নিই, আর ওই সিঙ্গেল স্প্রিংয়ের ওপর আমি এফ বলে প্রয়োগ করব, সিঙ্গেল স্প্রিংয়ের ওপর আমি এফ বলে প্রয়োগ করব। সিঙ্গেল স্প্রিং বলছি, একই ম্যাটেরিয়ালের নিই, আর ওদেরও দৈর্ঘ্য বৃদ্ধি একই রকম হবে বল প্রয়োগের পর। এখন এ বি নয়, এখন দুটোই সি, এও সি ম্যাটেরিয়াল, এও সি ম্যাটেরিয়াল, আর এদের দৈর্ঘ্য বৃদ্ধি। কত বল প্রয়োগ করা হয়েছিল, এফ, দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়েছে, এক্স, তাই না? কিন্তু দুটো একই ম্যাটেরিয়ালের তৈরি, তাই দুটারই কত হবে, ইকুইভ্যালেন্ট কী হবে, তাই তো? তাহলে পুরো সিস্টেমটাকে যদি এখন পুরো এ বিটাকে আমি যদি সি দ্বারা রিপ্লেস করি, তাহলে সি এর তুল্য দ্রব্য কত হবে? তো সি এর ক্ষেত্রেও কী লিখতে পারি, এফ সমান কে ইন্টু এক্স। এফ সমান যদি কে ইন্টু এক্স হয়, অর্থাৎ আমি বলতে পারি এই সমীকরণটার এই সমীকরণটা যদি তুলনা করা হয়, তাহলে আমি কী লিখবো বলো, কে ইকুইভ্যালেন্ট সমান K1 প্লাস K2। বোঝা গেল? তো আলটিমেট তোমাকে এইটুকু মনে রাখতে হবে, শ্রেণী সমবায়ে যেতটুকু যদি না মাথায় ঢুকছে কোনো অসুবিধা নেই, জাস্ট এইটুকু মনে রাখলেও হবে। যদি সিরিজে থাকে, সিরিজ কম্বিনেশনে থাকে, তাহলে 1/k ইকুইভ্যালেন্ট সমান 1/k1 প্লাস 1/k2। সিরিজে কী থাকবে, কি একটা পয়েন্ট থাকবে, যেটা মনে রাখতে হবে। দ্বিতীয়ত, ফোর্স যেটা প্রযুক্ত বল প্রতিটি স্প্রিংয়ে সেম থাকবে, ফোর্স প্রতিটি স্প্রিংয়ে একই থাকবে, মানে প্রযুক্ত বল প্রত্যেকটি স্প্রিংয়ে একই হবে। যতটা বল প্রযুক্ত করেছে সেটা সব স্প্রিংয়ের মধ্যেই কার্যকর হবে শ্রেণী। দ্বিতীয়ত দৈর্ঘ্য প্রসারণ বিভিন্ন হবে। এই তিনটি পয়েন্ট মনে রাখলে আর একটা পয়েন্ট বলবো পরে। প্যারালালের ক্ষেত্রে কী হবে, প্যারালালের ক্ষেত্রে কে ইকুইভ্যালেন্ট যেটা, সেটা K1 প্লাস K2 হবে। ঠিক আছে? দ্বিতীয়ত, ফোর্স বিভিন্ন স্প্রিংয়ে বিভিন্ন হবে,
প্রতিটি স্প্রিংয়ে বিভিন্ন হবে। প্রযুক্ত বল প্রতিটি স্প্রিংয়ে বিভিন্ন হবে, কারণ ফোর্সকে কী হয়েছে বিভক্ত হওয়ার যে কারণে পেয়ে গেছে। ফোর্স প্রতিটি স্প্রিংয়ে বিভিন্ন হবে, প্রতিটি স্প্রিংয়ে বিভিন্ন হবে। তৃতীয়ত, দৈর্ঘ্য প্রসারণ সমান হবে প্রতিটি স্প্রিংয়ে। প্রতিটি স্প্রিংয়ে, ঠিক আছে। তো দৈর্ঘ্য প্রসারণ সমান হবে প্রতিটি স্প্রিংয়ে। এরপর লক্ষ্য করো যে জিনিসটা আমি বলছি, কে ইকুইভ্যালেন্ট যেটা হবে, কে ইকুইভ্যালেন্ট ইজ লেস দেন K1, কে ইকুইভ্যালেন্ট ইজ লেস দেন K2। মানে শ্রেণী সমবায়ে যে তুল্য বলধ্রুবকটা আমি পাবো, শ্রেণী সমবায়ে যে তুল্য বলধ্রুবকটা আমি পাবো, সেটা তাদের ইন্ডিভিজুয়াল বলধ্রুবকের তুলনায় কম হবে। বোঝা গেল? কারণ এটা 1/k আকার আছে না। কিন্তু সমান্তরাল ক্ষেত্রে কী হবে, কে ইকুইভ্যালেন্ট যেটা, সেটা অলওয়েজ গ্রেটার দেন K1, কে ইকুইভ্যালেন্ট ইন্ডিভিজুয়ালি গ্রেটার দেন K2। ভেবে নাও না, 2 আর 3 মনে করো, K1 এর মান 2, প্রথম স্প্রিংটার বলধ্রুবক 2, দ্বিতীয় স্প্রিংটার বলধ্রুবক 3। তাহলে কত হবে কে ইকুইভ্যালেন্ট, যদি বার করি 2 × 3 / 2 + 3, তাহলে কত হবে দেখো, 3 × 2 = 6, 6/5 মানে 1.2। কে ইকুইভ্যালেন্টের মান কত বেরোলো 1.2, কিন্তু K1 এর মান কত বটে 2 আর K2 এর মান কত বটে 3। তাহলে কে ইকুইভ্যালেন্টের মানটা 2 এর থেকেও কম হচ্ছে, 3 এর থেকেও কম হচ্ছে, ওইটাই লেখা হয়েছে, ঠিক আছে। ঠিক তেমনি যদি কে ইকুইভ্যালেন্টের মান 2 হয়, K1 এর মান 2 হয়, K2 এর মান 3 হয়, তাহলে 2 আর 3 কত হয়ে যাবে, 2 × 3 = 5, কে ইকুইভ্যালেন্টের মান 5, তো 5 এর মান 2 এর থেকেও বেশি, 5 3 এর থেকেও বেশি, তো এটাই লেখা হয়েছে। এরপর আসছে এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্ন নম্বর 1, একটি স্প্রিংয়ের বলধ্রুবককে স্প্রিংটিকে 3টি সমান অংশে বিভক্ত করা হলো, বা কোনো প্রশ্নে 2টি সমান অংশে বিভক্ত করা হবে, বা কোনো প্রশ্নে n সংখ্যক সমান অংশে বিভক্ত করা হবে, ঠিক আছে। কোনো স্প্রিংয়ের বলধ্রুবককে স্প্রিংটিকে সমান 2 অংশে বিভক্ত করা হলে প্রতি অংশের বলধ্রুবক কত, প্রতি অংশের বলধ্রুবক কত হবে। কোনো স্প্রিং আছে যার বলধ্রুবক কে আছে, স্প্রিংটাকে সমান 2 অংশে বিভক্ত করা হবে, তাহলে বলধ্রুবক কত হবে। ধরা যাক যখন স্প্রিংটাকে বিভক্ত করা হয়েছিল না, স্প্রিংটাকে বিভক্ত করা হয়েছিল না, তখন F বল প্রয়োগ করলে, F বল প্রয়োগ করা যদি হয়তো, তখন যদি F বল প্রয়োগ করা হতো, দৈর্ঘ্য প্রসারণ কত হতো, x হইতো। তাহলে আমি লিখতে পারছি F সমান kx প্রথমের ক্ষেত্রে, তাই না। তাহলে k সমান কত হইতো, F/x। ক্লিয়ার? এখন যদি স্প্রিংটিকে সমান 2টি অংশে বিভক্ত করা হয়, একটা অংশ, এই স্প্রিংটাকে সমান 2 অংশে ভাগ করেছি কেটে পড়ে, সমান 2 অংশে, সমান 2 অংশে ভাগ করা হয়েছে, তার উপর বল প্রয়োগ করা হয়েছে। ঠিক আছে,
এখানে বল প্রয়োগ করা ছিল না, এখানে বল প্রয়োগ করা হচ্ছে। তো এখনও কত প্রসারণ হবে? এক্সই প্রসারণ হবে। এখন টোটাল প্রসারণ যদি এক্স হয়, তাহলে আমি বলতে পারি এই স্প্রিংটা কত প্রসারিত হয়েছে, x/2, আর এই স্প্রিংটা কত প্রসারিত হয়েছে, x/2। বোঝো কথাটা? একটা স্প্রিং ছিল যার বল ধ্রুবককে প্রথমে বল প্রয়োগ করেছি, এক্স প্রসারণ হয়েছে। ওই স্প্রিংটাকে যদি কাটে দু পিস করে দেওয়া হয় আর সেম বল প্রয়োগ করা হয়, হবে কি? এখন প্রতিটি অংশের প্রসারণ কত হবে? দুটি অংশ, তাহলে x/2 হবে। আরে হবে তো। তাহলে এখন এই স্প্রিংটার উপর কত বল প্রযুক্ত করা হয়েছে? আপনি বলেছেন শ্রেণী থাকলে ওই বলটা প্রযুক্ত হবে, মানে এফ বল প্রয়োগ করেছি, তো এর উপরও প্রথম পিসের উপর এফ বল প্রয়োগ হয়েছে। তাহলে প্রথম পিসের যদি আলোচনা করি, ইয়ার ক্ষেত্রে যদি আমি আলোচনা করি, তাহলে হবে কি? এফ বলে প্রযুক্ত হবে, সমান কি হবে? নতুন বল ধ্রুবক কে ড্যাশ ইন্টু দৈর্ঘ্য প্রসারণ x/2। আরে তাই না? বোঝা গেল? অসুবিধা নেই কারো? বাট এফ মানে কি? এফ মানে তো কে এক্স, আপনি লিখেছেন। তাহলে এফ এর জায়গায় যদি আমি কে এক্স লিখে দিই, কারণ এই বলটাও, এই সেম বলটা তো প্রথম কেসের জন্য প্রযুক্ত হয়েছিল। তাহলে এফ সমান যদি কে এক্স হয়, তাহলে কে ড্যাশ সমান x/2। এবার এক্স কেটে গেল, তাহলে এক্স যদি কেটে যায়, তাহলে কে ড্যাশ সমান কত হবে? কে ড্যাশ সমান 2k। তাহলে এই অংশটির বল ধ্রুবক কত? কে ড্যাশ সমান 2k। সিমিলারলি এই অংশটির বল ধ্রুবক কত হবে? 2k। তো এইভাবে যদি এন ভাবে বিভক্ত থাকে, এখন তো প্রশ্ন 2 দিয়ে বলা হয়েছে, সমান দুটি অংশে বিভক্ত করা হয়েছে, 2 অংশে। যদি সমান 3 অংশে থাকে, সমান এন অংশে থাকে, তো সমান 2 অংশের জন্য 2k হলো না, এন অংশের জন্য কত হলো? nk। বোঝা গেল? দৈর্ঘ্য প্রসারণ প্রথমে কত হইতেছিল? এক্স। যদি এন পিসে কনভার্ট করা হয়, তাহলে প্রতিটি অংশের প্রসারণ কত হবে? x/n। প্রতিটি অংশের প্রসারণ যদি x/n হয়, তাহলে প্রতিটি পিসের, প্রতিটি অংশের বল ধ্রুবক কত হবে? কে ড্যাশ সমান nk। কে ড্যাশ সমান nk। অনুরূপে স্প্রিংটিকে সমান এন অংশে, কথাটা মনে রাখবে, সমান এন অংশে, সমান 2 অংশে, সমান 3 অংশে, অনুরূপে স্প্রিংটিকে সমান এন অংশে বিভক্ত করা হলে প্রতি অংশের বল ধ্রুবক হবে কে ড্যাশ সমান nk। আগের বল ধ্রুবকের n, কে ড্যাশ সমান nk। এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। নেক্সট প্রশ্ন হচ্ছে, একটি স্প্রিং এর এল দৈর্ঘ্যের একটি স্প্রিং আছে, এল দৈর্ঘ্যের একটি স্প্রিং আছে, ঠিক আছে? প্রথমে দৈর্ঘ্য কত? এল। এল দৈর্ঘ্যের একটা স্প্রিং আছে যার ফোর্স কনস্ট্যান্ট হচ্ছে কে। স্প্রিংটিকে L1 এবং L2 দৈর্ঘ্যের দুটি অংশে কেটে ফেলা হলো। আগের প্রশ্নটা কি ছিল? সমান 2 অংশে কেটে ফেলা হলো। এখন বলছে L1 আর L2 অংশে কাটা হলো, তার নিশ্চয়ই সমান অংশ হলো, L1 আলাদা করে, L2 আলাদা করে, তাই না? তো যদি এই স্প্রিংটাকে আমি সমান 2 অংশে কাটি, এটি বল প্রয়োগ করা ছিল না, 0। এখন যদি এই স্প্রিংটাকে আমি আলাদা আলাদা দুটো পার্টে ভাগি, একটা পার্ট নিয়েছি, দেখো স্প্রিংটা, এখন এটা হচ্ছে L1 আর এই দৈর্ঘ্যটা হচ্ছে L2, একটা বড় আছে একটা ছোট আছে, সমান নয়, কেটে ফেলা হলো। আর বলছে L1 সমান কত আছে? L1 এর মান nL2,
L1 এর মান কত? nL2 হলে দুটি অংশের বল ধ্রুবক নির্ণয় করো। এখন ইয়ার বল ধ্রুবক কত হবে? ধরে লিখছি K1 হবে, যেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। এর বল ধ্রুবক কত হবে? K2 হবে, যেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। বোঝা গেল প্রশ্নটা? L দৈর্ঘ্যের একটি স্প্রিং এর বল ধ্রুবক হচ্ছে K। ওই স্প্রিংটিকে L1 এবং L2 দুটি অংশে কেটে ফেলা হলো। এমনভাবে কেটে ফেলা হলো যাতে L1 এর মান nL2 হয়, L1 এর মান nL2 হয়। তাহলে দুটি অংশের যে বল ধ্রুবক K1 আর K2 রয়েছে, ওই K1 আর K2-কে নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, দেখা যাক। তাহলে আমি কি লিখতে পারি যে মোট দৈর্ঘ্য যেটা ছিল L, সেটা L1 প্লাস L2 ছিল। এবার L1 এর মান তো দিয়ে নিয়েছে nL2, তাহলে nL2 প্লাস L2, অর্থাৎ nL2 ইন্টু n প্লাস 1। ঠিক আছে, আবার এই জিনিসটাকে আমি এভাবেও লিখতে পারি L সমান L1 প্লাস L2। তাহলে L সমান, এই যে কন্ডিশনটা দিয়েছে L1 সমান nL2, এখান থেকে L2 বার করে নেব। nL2 যদি L2 বার করে তাহলে L1 বাই L হবে, তাহলে L1 প্লাস L1 বাই L। তাহলে L সমান তোমার L1 ইন্টু 1 প্লাস 1 বাই n। মানে L-কে L2-র আকারে লিখলি, L-কে L1 এর আকারে কনভার্ট করে দিয়েছি। ঠিক আছে, অসুবিধা নেই। ওকে, স্প্রিংয়ের বল ধ্রুবক স্প্রিংয়ের বল ধ্রুবক স্প্রিংয়ের দৈর্ঘ্যের সঙ্গে স্প্রিংয়ের দৈর্ঘ্যের সঙ্গে ব্যস্তানুপাতিকে পরিবর্তিত হয়। এটা প্রাথমিক দৈর্ঘ্য রয়েছে। স্প্রিংয়ের বল ধ্রুবক স্প্রিংয়ের দৈর্ঘ্যের সঙ্গে, কোন দৈর্ঘ্য? প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে ব্যস্তানুপাতিকে পরিবর্তিত হয়। তো যদি প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে ব্যস্তানুপাতিকে পরিবর্তিত হয়, তাহলে স্প্রিংয়ের বল ধ্রুবককে প্রপোর্শনাল টু প্রাথমিক দৈর্ঘ্য এইটা। তাহলে বলতে পারি KL বা LK সমান কনস্ট্যান্ট, তাই না? LK সমান যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আমি লিখতে পারি L1 K1 সমান LK। আর আমি লিখতে পারি L2 K2 সমান LK। L1 K1 সমান LK। এরপর L1 এর মান তো আমি জানি, L1 এর মান বার করেছি, তাই না? চলো তাহলে L1টাকে না লিখছি, ওর আকারে লিখছি। L-কে বার করেছি না আমরা, L সমান L1 এর আকারে বার করেছি। L সমান L1 ইন্টু 1 প্লাস 1 বাই n। তো L সমান L1 ইন্টু 1 প্লাস 1 বাই n ইন্টু K। L1 কেটে গেল, তাহলে কী বার হলো বলো তো? K1 সমান K ইন্টু 1 প্লাস 1 বাই n। বলো বার হলো। দ্বিতীয় পার্টটার ক্ষেত্রে আমি লিখতে পারি এটা L2 K2 সমান LK। এরপর তাহলে L এর মান আমি কী বার করেছি? L2-র আকারে। L সমান L2 ইন্টু n প্লাস 1, L2 ইন্টু n প্লাস 1 ইন্টু K, তাই না? সমান L2 K2, L2 ক্যান্সেল আউট, K2 সমান কত হয়ে গেল? n প্লাস 1 ইন্টু K। এটা হচ্ছে অ্যাকচুয়াল ফরমেশন। যদি প্রশ্নটা বলে দিত সমান অংশে হয়েছে, তখন L1 সমান L2 হয়ে যেত। আর L1 সমান L2 হইতে গেলে তখন দেখবে প্রতিটারে এই জিনিসটাই বার হতো। যদি L1 সমান L2 হতো, বোঝো, দেখো এই প্রশ্নটা নিয়ে যাচ্ছি, যদি L1 সমান L2 হতো, তাহলে n এর মান কত হওয়া দরকার? যদি তারটিকে সমান দুই অংশে বিভক্ত করা হয়, তাহলে L1 সমান L2 হইতো, অর্থাৎ n এর মান 1 হইতো। তো যদি n এর মান আমি 1 বসান দিই, তাহলে কত হবে দেখো? n এর মান 1, তাহলে 1 প্লাস 1 বাই 1, তার মানে 1
প্লাস ওয়ান মানে টু, তাহলে কে ওয়ানের মান টু কে। কে ওয়ান কোনটা? উপরে যে ভাগটা রয়েছে এক পিসের, দু পিস করা হয়েছে, ওপরের অংশটার যে ভাগটা সেটা হচ্ছে বার করে দেবো কে ওয়ান, তাহলে কে ওয়ান সমান কত নিত? টু কে। নিচের ভাগটাও এন সমান যদি কে ওয়ান বসান দিই, তাহলে কে টু সমান কত? ওয়ান প্লাস ওয়ান মানে টু কে। এইটা হচ্ছে অ্যাকচুয়াল কনসেপ্ট, মনে থাকবে। চলো এবার আসছে পীড়ন বিকৃতি লেখচিত্র। এই লেখচিত্রটা তোমাকে মনে রাখতে হবে, পরীক্ষা অনেক সময় জিজ্ঞাসা করে। পীড়ন বিকৃতি লেখচিত্র। পীড়ন বিকৃতি লেখচিত্রে এইদিকে আমরা পীড়নকে প্লট করব, আর এই পাশে আমরা বিকৃতিকে প্লট করব। তো পীড়ন বিকৃতি লেখচিত্রটা কী হবে? প্রথমে যত বিকৃতি সৃষ্টি হবে না, বিকৃতির পরিমাণ যত মানে বেড়ে যাবে আর কি, পীড়নের পরিমাণও তত বাড়বে। কারণ স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। বিকৃতি হচ্ছে কারণ, পীড়ন হচ্ছে তার ফলাফল। তো যত বিকৃতি হবে তত পীড়ন হবে, ওইটুকুই দেখা আছে। এই যে স্ট্রেট লাইনটা কি শো করছে? যত বিকৃতি তত পীড়ন। কিন্তু কিছু সময় পরই একটা ফাইনাল পজিশনে গিয়ে পড়ে আবার ডাউন হবে, হালকা ডাউন হবে। আবার এইখান থেকে আবার পুনরায় কাম ব্যাক করবে। মানে এইখান থেকে এই পার্টটাই কী হয়েছে? পীড়ন আর বিকৃতি পরস্পর সমানুপাতিক। বিকৃতি যত হবে পীড়ন তত হবে এই পার্টটার জন্য। এইখান থেকে নিচের পয়েন্টের জন্য, এই পয়েন্টটা থেকে নিচের পয়েন্টটার জন্য কী হয়েছে? উল্টা হয়েছে। যত বিকৃতি করবো আমরা পীড়ন তত কমবে। মানে এই সময় কি হয়? এই সময় তোমার মানে ওই স্থিতিস্থাপক ধর্মটাও ক্রমশ হ্রাস পেতে থাকে। তারপর যত তুমি আবার পীড়ন বাড়াতে থাকবে, বিকৃতি বাড়াতে থাকবে, তো পীড়নও বাড়তে থাকবে। বাড়তে একটা পয়েন্ট এসে বলে পৌঁছাবে। এটা হচ্ছে অসহভার বা অসহপীড়ন, এই পয়েন্টটা। এরপরও তুমি যদি বিকৃতি বাড়াতে থাকবে, তাহলে বস্তুটি স্থিতিস্থাপক ধর্ম হারিয়ে ফেলবে আর প্লাস্টিক বস্তুতে কনভার্ট হয়ে যাবে, যেটাকে আমরা কি বলি? স্থিতিস্থাপক অবসাদ। ঠিক আছে? স্থিতিস্থাপক অবসাদ কোন ধর্মটা? স্থিতিস্থাপক ধর্মটা যখন বস্তুর লোপ পেয়ে যায়, কোনো স্থিতিস্থাপক বস্তুর স্থিতিস্থাপক ধর্ম হারিয়ে ফেলার ঘটনাটাকে আমরা কি বলি? স্থিতিস্থাপক অবসাদ। আর এটা কখন হয়? যখন আমরা কোনো বস্তুকে ফাস্টলি দ্রুতভাবে আমরা কোনো সময় ওকে প্রসারণ, কোনো সময় সংকোচন, মানে দ্রুত করছি। বোঝা গেছে? দ্রুত করছি। স্থিতিস্থাপক বস্তুর ওপর প্রযুক্ত পীড়ন যদি দীর্ঘ সময় ধরে ক্রমাগত হ্রাস বৃদ্ধি করা হয়, কোনো সময় বিকৃতিটা বাড়াচ্ছি, কোনো সময় কমাচ্ছি, কোনো সময় বাড়াচ্ছি, কমাচ্ছি, দ্রুত পরিবর্তন করছি। দ্রুত পরিবর্তনের ফলে কী হয়? স্থিতিস্থাপক ধর্মটা বস্তুর হ্রাস পায়, যেটাকে আমরা স্থিতিস্থাপক অবসাদ বলে থাকি। তো পরীক্ষায় জিজ্ঞাসা করে স্থিতিস্থাপক অবসাদ, খাতায় লিখে রাখো স্থিতিস্থাপক অবসাদ কী। আর এইখানে এগুলোকে নানান পয়েন্ট দ্বারা ইন্ডিকেট করতে হয়, যেমন এটা ও পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা হচ্ছে বি। ঠিক আছে? এটা এ থেকে এই পার্টটা হচ্ছে বি, এই পার্টটা হচ্ছে বি, আর উপরের পার্টটা হচ্ছে সি। উপরের বিন্দুটি হচ্ছে সি, এ বিন্দুটি যে বি, এ বিন্দুটি এ, তিনটা বিন্দু দেখানো হয়েছে, এ বি সি। নিচের বিন্দুটি ডি, এটা ই এবং এটা এফ। তোমাকে চারটি বিন্দুকে ইন্ডিকেট করতে হবে। ও থেকে এ বিন্দু অবধি, ও থেকে বি বিন্দু অবধি, ও থেকে সি বিন্দু অবধি বলা যেতে পারে। ও থেকে সি অবধি যদি আমি বিকৃতি বাড়াই তো পীড়ন বাড়বে। সি থেকে ডি পার্টে আমরা দেখতে পাচ্ছি যদি বিকৃতি বাড়াই পীড়ন কমবে। ফের আমরা ডি থেকে ই পার্টটা দেখতে পাচ্ছি, বিকৃতি বাড়ালে পীড়ন আগের মতো বাড়বে না, রৈখিকভাবে বাড়বে না। আগে যেভাবে বাড়তে ছিল স্লোপ নিয়ে, এখন ওই স্লোপ নিয়ে, ওই নতি নিয়ে বাড়বে না। এখন আরও কম বাড়বে বাট কম বাড়বে। মানে স্থিতিস্থাপক ধর্ম এবার হ্রাস পাচ্ছে। পেতে এমন একটা সময় এসে যাবে ই পয়েন্ট, যেটাকে বলি অসহভার বা অসহপীড়ন। মানে এইখানে স্থিতিস্থাপক ধর্ম একবারে শেষ।
আর যে এক পয়েন্টটা যে বস্তুটি কনভার্ট হয়ে যাবে প্রপারলি প্লাস্টিক বস্তু। তো এখানে এই যে পয়েন্টগুলো রয়েছে এ বি সি ডি ই এফ, এই পয়েন্টগুলোকে মেনশন করা দরকার। তো বইয়ে দেখে এটা ভালো করে মেনশন করা আছে, এই জায়গাটা একটু তোমরা দেখে নেবে, আর যদি কোনো অসুবিধা থাকে তো জিজ্ঞাসা করবে। পরীক্ষা জিজ্ঞাসা করে যে পীড়ন বিকৃতি লেখচিত্রটি অঙ্কন করো, আর এখানে বিভিন্ন অংশের পরিচয় দাও, বিভিন্ন বিন্দুগুলির পরিচয় দাও, যে কোন বিন্দুটাতে স্থিতিস্থাপক অসহভার হচ্ছে, কোন জায়গাতে পীড়ন বিকৃতি নেগেটিভ হচ্ছে, কোন জায়গায় পীড়ন বিকৃতি পজিটিভ হচ্ছে, কোনখান থেকে ও সামর্থ্যটা হারায় ফেলছে। তো এই গ্রাফটা খুবই ইম্পর্ট্যান্ট আছে। এই গ্রাফটা আর এই গ্রাফ রিলেটেড এই পয়েন্টগুলোকে মেনশন করতে বলা হয় 3 নম্বর দেয়। ঠিক আছে, বোঝা গেল? এরপর তাহলে মোটামুটি চ্যাপ্টারটা আমার শেষ হয়ে গেছে। আমি কিছুগুলো প্রশ্ন বলছি, হটসের সেই প্রশ্নগুলো একবার তোমরা লক্ষ্য রাখবে। চ্যাপ্টারের শেষে যে হটস রয়েছে সেইখানে নতুন বইয়ে কোশ্চেন নাম্বার 7। ঠিক আছে, আচ্ছা চলো কাজ করো, আমি একটা গ্রুপে সেন্ড করে দেবো, কারণ তোমার কারো কাছে পুরনো বই দেবে, কারো কাছে নতুন বই দেবে, তো আমার কাছে বই রয়েছে, তো আমি এটাকে সেন্ড করে দিচ্ছি তোমাদেরকে। এই প্রশ্নগুলো দেখবে, তাহলে মোটামুটি এই চ্যাপ্টারটা আমার কমপ্লিট হয়ে গেছে। স্থিতিস্থাপকতা কমপ্লিট হয়ে গেছে, যে প্রশ্নগুলো করতে হবে সেগুলো আমি পাঠিয়ে দেবো। আশা করছি তোমরা নির্ণয়গুলো করে নিয়েছো, আর যদি না করো তো করে রাখো, ঢিলামি করেছো তো এই অবস্থা হয়ে যাবে। এরপরে যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে উদস্থিতিবিদ্যা ও বায়ুমণ্ডলীয় চাপ। আচ্ছা, এখানে তো বইয়ে কি লেখা আছে, এই অধ্যায়টি WBCHSC পাঠের অন্তর্গত। আচ্ছা, তাহলে এই সিলেবাসটা চেঞ্জ করেছে না, উদস্থিতিবিদ্যা ও বায়ুমণ্ডলীয় চাপ তোমাদের সিলেবাসে নেই। উদস্থিতিবিদ্যা ও বায়ুমণ্ডলীয় চাপ তোমাদের সিলেবাসে নেই। তার মানে আমার নেক্সট চ্যাপ্টার যেটা হবে সেটা হচ্ছে সান্দ্রতার পৃষ্ঠটান। ঠিক আছে, তো নেক্সট ক্লাস থেকে আমরা সান্দ্রতা পৃষ্ঠটানের দিকে যাব। ঠিক আছে, চলো ঠিক আছে, তাহলে রাখি।